এই মুহূর্তে বাঙালির পছন্দের কুইজিন যদি জিজ্ঞেস করা হয় তাহলে একটা বড় অংশের উত্তর মনে হয় হবে চাইনিজ। বিরিয়ানির যুগে দাঁড়িয়ে বিরিয়ানিকে চ্যালেঞ্জ জানাতে পারে চাইনিজ কুইজিন। এই যে আমাদের প্রত্যেকের পাতে চাইনিজ চলে এসেছে, এর উৎসটা ঠিক কোথায়? আবার খোদ কলকাতা শহরেই প্রায় 250 বছর ধরে বসবাস করে চলেছে চীন দেশীয় মানুষদের একটা অংশ, যাদের উদ্যোগে গড়ে উঠেছে চায়না টাউন। আজ জানবো এই চায়না টাউনেরই গল্প। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিস্ট্রিপিডিয়া। আজ আমরা খুঁজে দেখার চেষ্টা করব কলকাতার চায়না টাউনের ইতিহাসকে, বোঝার চেষ্টা করব কলকাতার বুকে জমে থাকা এই চীনা সংস্কৃতিকে। তো চলো শুরু করা যাক। ভারতের সঙ্গে চীনের সম্পর্কটা বেশ পুরনো। সেই ফা হিয়েন বা হিউয়েনসাং এর আমল থেকে ধরলে তো প্রায় কয়েক হাজার বছর। তবে কলকাতাতে চীনাদের পদার্পণ ঘটে আজ থেকে প্রায় 250 বছর আগে, 1770-এর দশকে। অবশ্য সেটাকে ঠিক প্রপার কলকাতা বলা যায় না, বরং বর্তমানে দক্ষিণ 24 পরগনার অন্তর্গত সেই অঞ্চলটি। বাংলায় তখন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের শাসনকাল। একজন চীন দেশীয় বণিক যার নাম টং আতসু বা মতান্তরে টং আচিউ বাংলায় পদার্পণ করেন। চীন দেশী এই বণিক অবশ্য বেশ কিছুটা সময় ইউরোপে অতিবাহিত করেছিলেন। মূলত ব্যবসা বাণিজ্যের সূত্রেই তার ভারতে তথা বাংলায় আগমন। যদিও এই বিষয়ে অপর একটি তত্ত্বও প্রচলিত আছে। বলা হয় যে আতসু বা আচিউ বাণিজ্যের জন্য যখন সমুদ্র যাত্রা করেন, তখন যাত্রাকালে ঝড়ের কবলে পড়ে তার বাণিজ্য তরী। ঝড়ের দাপটে তার বাণিজ্য তরী সমুদ্র থেকে গঙ্গায় প্রবেশ করে এবং এই বাংলার বজবজ অঞ্চলে এসে নোঙর ফেলতে বাধ্য হয়। সমুদ্র ঝড়ে বিপর্যস্ত আতসু বজবজেই নিজের ঠিকানা খোঁজার জন্য উদগ্রীব হয়ে ওঠে। বিপর্যস্ত আতসু এই সময় কোনো রকমে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিজের অবস্থা বর্ণনা করেন। কথিত আছে যে হেস্টিংস আতসুর আচার আচরণে খুশি হন। তিনি আতসুকে একটি ঘোড়া উপহার দিয়ে বলেন যে আগামী 1 ঘন্টার মধ্যে আতসু ওই অঞ্চলে যতখানি জমিতে বেড়া দিয়ে আসতে পারবে, ঠিক ততখানি জমি আতসুকে দেওয়া হবে। তবে এই বিষয়টি নিয়ে মতপার্থক্য আছে। যাই হোক, আতসুকে ব্রিটিশ কোম্পানির তরফ থেকে বার্ষিক 45 টাকা ভাড়ার বিনিময়ে প্রায় 650 বিঘা জমি দেওয়া হয়। এই বিশাল জমির ওপর আতসু একটি চিনির কারখানা স্থাপন করেন। কারখানার শ্রমিক হিসেবে তিনি প্রচুর চীনা শ্রমিককে ভারতে নিয়ে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য, সমসাময়িক চীনের অশান্ত পরিস্থিতি বহু চীন দেশীয় নাগরিককেই দেশ ত্যাগ করতে বাধ্য করে। গবেষকদের একাংশের মতে বাংলায় চিনি শব্দের উৎপত্তি এই চীন দেশীয় বণিকের কারখানার থেকেই হয়েছে। যদিও আতসুর কারখানা সেভাবে সাফল্যের মুখ দেখেনি, তবে আতসুর ওই কারখানার অঞ্চলের লোকমুখে নাম হয়ে গেছিল আতসুপুর বা অছিপুর। আনুমানিক 1783 খ্রিস্টাব্দ নাগাদ আতসুর মৃত্যু ঘটে। আতসুর মৃত্যুর পর তার কারখানার শ্রমিকরা ক্রমশ শহর কলকাতায় চলে আসতে থাকেন। কলকাতার বন্দর অঞ্চলে ইতিমধ্যে বহু চীন দেশীয় শ্রমিক ছিল। এই সময় থেকে তাদের সংখ্যার আরও বৃদ্ধি ঘটে। কলকাতার বউবাজার অঞ্চলে টেরিটি বাজারকে কেন্দ্র করে চাইনিজ মহল্লা গড়ে ওঠে। উল্লেখ্য, এই টেরিটি বাজারের আসল নাম কিন্তু টিরেটা বাজার। জনৈক ইতালিয়ান আর্কিটেক্ট এডুয়ার্ডো টিরেটার নামানুসারে এই বাজারের নামকরণ করা হয়েছিল। এই এডুয়ার্ডো টিরেটাই এই বাজারটি স্থাপন করেছিলেন। 1837 খ্রিস্টাব্দের পুলিশ রেকর্ড অনুযায়ী কলকাতায় চীনাদের সংখ্যা ছিল মোটামুটি 320 জন। এদের মধ্যে বেশিরভাগই ছিল চামড়াজাত পণ্যের প্রস্তুতকারী। সমসাময়িক কলকাতায় চামড়াজাত পণ্যের চাহিদা ছিল যথেষ্ট, আর এই চাহিদার সুবিধা দোলে চীনা নাগরিকরা। এভাবেই বউবাজার অঞ্চলে চামড়াজাত দ্রব্যের একটা কেন্দ্র গড়ে ওঠে। অবশ্য চামড়ার পাশাপাশি ছিল আফিম ব্যবসা। পুরোটাই যে আইনি পথে চলত তা নয়। প্রসঙ্গত উল্লেখ্য, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশও কিন্তু এই অঞ্চলেই বেআইনি মাদক পাচারকারীকে ধরেছিল। 1910 সালে কলকাতার ট্যাংরা অঞ্চলে সর্বপ্রথম বৃহৎ আকারের চীনা ট্যানারি গড়ে ওঠে।
এই ট্যানারি প্রথম বিশ্বযুদ্ধের সময় কলকাতায় চামড়াজাত পণ্যের প্রস্তুতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই সময় থেকেই হাক্কা চাইনিজদের মধ্যে বউবাজার ছেড়ে ট্যাংরা অঞ্চলে নিজেদের বসতি স্থাপন করার প্রবণতা দেখা যায়। শহরের মধ্যে থাকা চামড়ার কারখানাগুলি অতিরিক্ত দূষণের কারণ হচ্ছিল। সেই কারণে ব্রিটিশ সরকার ট্যাংরার মতো কম জনবহুল অঞ্চলে এগুলিকে স্থানান্তরিত করে। 1930 ও 40-এর দশকে চীনের অশান্ত রাজনৈতিক পরিস্থিতি বহু চীনা নাগরিককে কলকাতায় আসতে বাধ্য করে। অভিবাসনের এই প্রক্রিয়া বউবাজার ও ট্যাংরা উভয় অঞ্চলেই চীনা বসতিকে সমৃদ্ধ করে। 1930 ও 40-এর দশকে মূলত দুটি কারণে চীনারা ভারত ও বিশেষত বাংলায় চলে আসতে থাকে। প্রথম কারণ ছিল চীন জাপানের যুদ্ধ এবং দ্বিতীয় কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময় চীনা ব্যক্তিরা ধর্মতলার বেন্টিং স্ট্রিট অঞ্চলে নিজেদের একটি জনবসতি গড়ে তোলে, তবে তা কখনোই একটি টাউনশিপের আকার নেয়নি। কলকাতায় চীনা সংস্কৃতির একটি অন্যতম মিশ্রণের উদাহরণ হল চাইনিজ কালী মন্দির। হ্যাঁ, খাস কলকাতাতেই রয়েছে চাইনিজদের কালী মন্দির। স্থানীয় জনশ্রুতির মতে গত শতকের মধ্যভাগে এক চীনা দম্পতির সন্তান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে এবং কোনো চিকিৎসাতেই সে সাড়া দিচ্ছিল না। শেষ উপায় হিসেবে সেই দম্পতি ট্যাংরা অঞ্চলের এই বিশেষ জায়গায় আসেন, যেখানে গাছের নিচে অধিষ্ঠিত দুটি কালো রঙের পাথরকে মা কালী রূপে স্থানীয় বাঙালিরা পুজো করত। এই জায়গায় পুজো দেওয়ার পর বাচ্চাটি দ্রুত সুস্থ হয়ে ওঠে। কৃতজ্ঞতাবশত সেই চীনা দম্পতি এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। লোকমুখে সেটি চাইনিজ কালী মন্দির হিসেবে প্রচারিত হয়। মজার বিষয় হলো, এখানে মা কালীর প্রসাদ হিসেবে চাউমিন বিতরণ করা হয়। চাউমিনের কথা যখন উঠলই, তখন নিশ্চিতভাবেই বলা যায় চীনাদের সব থেকে বড় প্রভাব কলকাতার খাদ্যাভ্যাসে পড়েছিল। আর্মেনীয়, পার্সি বা ইহুদিদের মতো চীনারা কখনোই বাঙালিদের সাথে সম্পূর্ণ একাত্ম হয়নি, বরং তারা নিজেদের সংস্কৃতি বজায় রাখতে অধিক যত্নশীল ছিল। মনে করা হয় যে চামড়াজাত পণ্যের ব্যবসা থেকে হওয়া আশাতীত লাভ তাদের রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার জন্য উৎসাহ দিয়েছিল। আতসু বা তাকে অনুসরণ করে আসা চীনারা মূলত ছিলেন হাক্কা প্রদেশের লোক। এছাড়াও ফুজিয়ান ও ক্যান্টন প্রদেশের লোকেরাও এখানে উপস্থিত ছিলেন। আর মূলত এখান থেকেই কলকাতায় জনপ্রিয় হয়ে ওঠে হাক্কা নুডলস। প্রাথমিকভাবে চীন দেশীয় খাবার একেবারে অথেন্টিক স্টাইলে তৈরি হলেও পরবর্তীতে এর সাথে এসে মিশতে শুরু করে কলকাতার নিজস্ব খাবারের নানা বৈশিষ্ট্য। ফলে ধীরে ধীরে জন্ম নেয় কলকাতা চাইনিজ। যদিও এখনো বেশ কিছু জায়গায় অথেন্টিক হাক্কা নুডলস পাওয়া যায়। এছাড়া কলকাতায় চীনারা নিজেদের বেশ কিছু ক্লাব প্রতিষ্ঠা করেন, যা হুইগুয়ান নামে পরিচিত। পাশাপাশি এই শহরেই তারা গড়ে তোলে তাদের 6টি চার্চ, যথা সি ইপ চার্চ, তুং অন চার্চ, নামসুন চার্চ, গি হিং চার্চ, সি ভই উন লিয়ং ফুথ চার্চ, চুংহি ডং থিয়েন হাওয়াই চার্চ। এছাড়াও তারা গড়ে তুলেছিল বেশ কিছু স্কুল, যার মধ্যে চিয়েন ফুও চাইনিং স্কুল এবং লিয়াং লিয়াং হাই স্কুল উল্লেখযোগ্য। দ্য চাইনিজ জার্নাল অফ ইন্ডিয়া এবং দ্য ওভারসিজ চাইনিজ কমার্স অফ ইন্ডিয়া নামে তারা দুটি চীনা সংবাদপত্র প্রকাশ করত, যার মধ্যে ওভারসিজ চাইনিজ সংবাদপত্রটি আজও প্রকাশিত হয়ে চলেছে। 1962-র ভারত চীন যুদ্ধ কলকাতার চাইনিজদের ওপর বিরূপ প্রভাব ফেলে। পারস্পরিক সন্দেহ এবং অবিশ্বাস, বিশেষত সরকার কর্তৃক চাইনিজদের ডিটেনশন ক্যাম্পে প্রেরণ, তাদের ওপর নানাবিধ অত্যাচার কলকাতার পরিস্থিতিকে জটিল করে তোলে। এই সময় থেকেই কলকাতায় চাইনিজদের সংখ্যা কমতে শুরু করে, যা আজ প্রায় তলানিতে এসে ঠেকেছে। তবে আজও চীনারা তাদের উৎসব পালন করেন, যাকে প্রত্যক্ষ করতে ছুটে যান কলকাতাবাসী। কোথাও গিয়ে যেন মিশে যায় উভয় সংস্কৃতি। শেষে হয়তো সত্যি হয় কবিগুরুর সেই বাণী, শখ হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। এভাবেই কলকাতার সংস্কৃতি ও বিশেষত খাদ্য তালিকায় প্রবেশ করে চীনা সংস্কৃতি, যার প্রভাব আজও বহমান। আজও আতসুর সমাধিতে লোকে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে। আজও চীনে পাড়ায় চাইনিজদের স্বাদ নিতে মানুষ ভিড় জমায়। তবে বিশ্বায়নের যুগে যেভাবে পুরনো অনেক কিছুকেই আমরা হারিয়ে ফেলছি, সেদিনও হয়তো বেশি দূরে নেই
যেদিন কলকাতার চায়না টাউনেরও ঠাঁই হবে ইতিহাসের পাতায়। হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো, কমেন্ট করে তোমাদের মতামত তোমরা জানাতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।